Assalamu alaikum, dear learners. Welcome to you all in online class of Hazil Almiya City College. I am Sheikh Sora Hussain, your English teacher. Dear learners, today I am going to take a class for the learners of class 11, 1 English first paper. Dear learners, today's topic, love and friendship. This is a poem written by William Shakespeare. Learning outcome of today's topic, dear learners, you will be able to understand the poem. Then after the class, you will be able to write theme of today's poem, and also you will be able to write summary of the poem. প্রিয় শিক্ষার্থী, নাও ইন্ট্রোডাকশন টু দ্য পোয়েট। আজকে তোমাদের যে কবিতা আলোচনা করা হবে সেটি কবিতাটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। তোমরা জানো তিনি বিশ্ববিখ্যাত কবি। তো তার সম্পর্কে দুটি কথা। ফুল নেম উইলিয়াম শেক্সপিয়ার, ডেট অফ বার্থ 126 এপ্রিল 1564। তিনি 1556 সালের 26শে এপ্রিল জন্মগ্রহণ করেন। ডেট অফ ডেথ অন 23rd এপ্রিল 1616। তিনি 1616 সালের 23শে এপ্রিল মৃত্যুবরণ করেন। প্লেস অফ বার্থ অ্যান্ড ডেথ, স্টার্টফোর্ড আপন অ্যাভন, ইউনাইটেড কিংডম। তিনি যুক্তরাজ্যের স্টার্টফোর্ডের অ্যাভনে জন্মেছিলেন এবং একই জায়গায় তিনি মৃত্যুবরণ করেন। প্রফেশনস, পোয়েট, প্লেরাইট অ্যান্ড অ্যাক্টর। নাট্যকার, কবি এবং অভিনেতা হিসাবে তিনি সমধিক পরিচিত। মোস্ট ফেমাস ট্র্যাজেডিস হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার অ্যান্ড ম্যাকবেথ। তোমরা জানো শেক্সপিয়ার বিশ্ববিখ্যাত হয়েছেন তার ট্র্যাজেডিগুলোর জন্য, এবং তার বিখ্যাত ট্র্যাজেডিগুলোর মধ্যে হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার এবং ম্যাকবেথ। হি ইজ ওয়াইডলি কনসিডার্ড দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ড্রামাটিস্ট। তিনি বিশ্বের শ্রেষ্ঠ নাট্যকার হিসাবে বিবেচিত হন। হি রোট 48 plays, 150 sonnets and 4 poems. তিনি 38টি নাটক, 154টি সনেট এবং 4টি কবিতা লিখেছেন। হি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। তাকে ইংল্যান্ডের জাতীয় কবি হিসাবে বিবেচনা করা হয়। হি ইজ অলসো কল্ড দ্য বার্ড অফ অ্যাভন, হুইচ ইজ হিজ নিকনেম। তাকে বার্ড অফ অ্যাভন বলেও অভিহিত করা হয়, যেটি তার নিকনেম। প্রিয় শিক্ষার্থী, নাও স্টোরি অফ দ্য পোয়েম অর প্লট। প্রিয় শিক্ষার্থী, মূলত তোমাদের টেক্সটে আজকে যে কবিতাটি সেটি নেওয়া হয়েছে, সেই কবিতাটি তোমাদের বইয়ের ইউনিট 4 লেসন 2তে স্থান পেয়েছে এবং সেটি লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ নামে আছে। মূলত ওটি শেক্সপিয়ারের একটি বিখ্যাত নাটক যার নাম হলো অ্যাজ ইউ লাইক ইট। এই নাটকে ফরেস্ট অফ আর্ডেনে বেশ কিছু সঙ্গীত, বেশ কয়েকটি সঙ্গীত আছে, সেই জায়গার একটি সঙ্গীত এটি। অর্থাৎ মূলত আজকের যে কবিতাটি এটি হলো song sung in Forest of Arden, and this is taken from As You Like It, play of Shakespeare. Plays, তো আজকের যে নাটক, এই নাটকের যে ঘটনা বা গল্প, সেই গল্পের আজকের যে কবিতা, এই কবিতাটি নাটক থেকে নেওয়া হলেও এই কবিতার যে গল্প সেটি কোথায় হচ্ছে? ফরেস্ট অফ আর্ডেন, বিটুইন ফ্রান্স অ্যান্ড বেলজিয়াম। ফ্রান্স এবং বেলজিয়ামের মাঝে অবস্থিত ফরেস্ট অফ আর্ডেন, এই আর্ডেনের জঙ্গলেই মূলত এই সঙ্গীতটি গাওয়া হয়েছে শেক্সপিয়ারের যে নাটক, সেই নাটকটিতে। ক্যারেক্টার্স, তো
তো এই নাটকে যে অ্যাজ ইউ লাইক ইট, এই নাটকে বেশ কিছু ক্যারেক্টার আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ক্যারেক্টার আমি তোমাদেরকে প্লট বা কাহিনীটা বোঝানোর জন্য নিয়ে এসেছি। ডিউক সিনিয়র, যিনি হলেন, সেই সময় রাজাদেরকে ডিউক বলা হতো, যিনি হলো ওই ফ্রান্সের একটি ছোট রাজ্য, সেই রাজ্যের ডিউক ছিলেন, সেই রাজ্য শাসন করতেন, এবং তার একটি কন্যা ছিল যার নাম ছিল রোজালিন্ড। এবং রোজালিন্ড এই যে নাটক অ্যাজ ইউ লাইক ইট তার একটি উল্লেখযোগ্য ক্যারেক্টার, হিরোইন অব দ্য প্লে বলা যায়। সেই নাটকের নায়িকা তাকে বলা যায় ডিউক ফ্রেডারিক, যিনি হলেন ডিউক সিনিয়রের ছোট ভাই। এবং এই ডিউক ফ্রেডারিকের একটি মেয়ে ছিল যার নাম ছিল সিলভিয়া, যে রোজালিন্ডের বান্ধবী ছিল মূলত। তো এই ডিউক ফ্রেডারিক ডিউক সিনিয়রের ছোট ভাই ছিল, যাকে মূলত ডিউক সিনিয়র তার রাজ্য দেখভালের দায়িত্ব দিয়েছিলেন। আর ডিউক সিনিয়র একটু ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন, তিনি ধর্মকর্ম নিয়ে বেশি ব্যস্ত থাকতেন। কিন্তু সেই সুযোগেই ডিউক ফ্রেডারিক ডিউক সিনিয়রের বিরুদ্ধে প্লটিং করে এবং তাকে ক্ষমতাচ্যুত করে এবং তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেন। কিন্তু বিষয়টি ডিউক সিনিয়র জানতে পেরে তিনি ফরেস্ট অফ আর্ডেনে পালিয়ে যান। আর এই ডিউক ফ্রেডারিক হচ্ছে রাজ্যের যত অসৎ ব্যক্তি ছিল তাদেরকে সাথে নিয়ে এই ডিউক সিনিয়রের বিরুদ্ধে প্লটিংটা করেছিল। আর ডিউক ফ্রেডারিকের কন্যার নাম সিলভিয়া। তো ডিউক ফ্রেডারিক মূলত ডিউক সিনিয়র যখন এই যে ব্যানিশড হয়ে, অর্থাৎ তিনি নির্বাসিত হয়ে যখন ফরেস্ট অফ আর্ডেনে যাচ্ছে, সে সময় তার মেয়ে রোজালিন্ডকে কিন্তু সাথে নিয়ে যেতে পারেনি। রোজালিন্ড এই ডিউক ফ্রেডারিকের অধীনেই ছিলেন, সিলভিয়ার সঙ্গে থাকতেন। রোলান্ড ডি বয়েস, যিনি হলেন ডিউক সিনিয়রের একজন বন্ধু, তার 3টি ছেলে ছিল, যাদের নাম ছিল অলিভার, জ্যাক এবং অরল্যান্ডো। তো এই অলিভার হলো রোলান্ড ডি বয়েসের বড় ছেলে, মেজোজন জ্যাক, এবং অরল্যান্ডো হলো ছোট ছেলে। তো তিনি একটি উইল করে যান মৃত্যুর পূর্বে, যে অলিভারের কাছে তার সকল সম্পত্তি অর্পণ করে যায়, যে তিনি জ্যাক এবং অরল্যান্ডোকে পড়াশোনা করবেন এবং দেখে শুনে রাখবেন। কিন্তু অলিভার যদিও জ্যাকের দায়িত্ব সঠিকভাবে পালন করেছিল, কিন্তু অরল্যান্ডোর বেলায় উল্টো, তার কোনো দায়িত্বই পালন করেনি। সে বিভিন্ন জায়গায় শ্রমনির্ভর কাজ করে বেড়াতে হয়েছে যার কারণে। তো পরের যে ক্যারেক্টারটি সেটি হলো চার্লস। চার্লস হলো এই ডিউক ফ্রেডারিকের অধীনে একজন কুস্তিগির ছিল, রাষ্ট্রীয় কুস্তিগির। তো সে বেশ কয়েকটি কুস্তি লড়েছিল। তো সেই কুস্তি লড়ার সময় 3 জন পরাজিত হয়েছিল। পরাজিত হলে তিনি নানাভাবে দম্ভ করেছিল। সেই সময় অরল্যান্ডো সেখানে উপস্থিত ছিল। সে চার্লসের সঙ্গে কুস্তি লড়ে এবং সে জিতে যায়। ফলে এই অরল্যান্ডো দেখতে অত্যন্ত সুঠম এবং সুন্দর। তাকে কিন্তু এই যে রোজালিন্ড, যিনি ডিউক সিনিয়রের কন্যা, তিনি তাকে মাল্যদান করেন এবং খুশি হয়। এবং এই রোজালিন্ড যেমন এই গল্পের নায়ক, একইভাবে নায়িকা, একইভাবে অরল্যান্ডো কিন্তু গল্পের এই রোজালিন্ডের নায়ক, সেই হিসেবে গল্পের নায়ক। হাউভার এই অরল্যান্ডোকে যেহেতু রোজালিন্ড মাল্যদান করলো, তাই অরল্যান্ডোকে এবং ওই ডিউক ফ্রেডারিকের যে রাষ্ট্রীয় কুস্তিগির চার্লসকে পরাজিত করে, এই কারণে অরল্যান্ডোর সঙ্গে শত্রুতা তৈরি হয়ে যায়। ওই ডিউক ফ্রেডারিকেরও যেমন একইভাবে অরল্যান্ডোর ভাই, সেও সকল সম্পত্তি কক্ষিগত করার জন্য অরল্যান্ডোকে মারার পরিকল্পনা করে সেও ফরেস্ট অফ আর্ডেনে পালিয়ে যায়। একইভাবে রোজালিন্ডের উপরও তার যে চাচা ডিউক ফ্রেডারিক সে নাখোশ হয়, যেহেতু সে অরল্যান্ডোকে মাল্যদান করে, সেই কারণে রোজালিন্ডকেও কিন্তু বনে যেতে হয় এবং রোজালিন্ড যাওয়ার সময় তার চাচাতো বোন সিলভিয়াকেও বনে নিয়ে যায়। তো এই যে বনে গিয়ে মূল যে কাহিনীগুলো ঘটছে, সকলেই ফরেস্ট অফ আর্ডেনে আসে। মেন ক্যারেক্টারগুলো, একজন হলো ডিউক সিনিয়র, তিনি নির্বাসিত হয়েছেন তার ভাইয়ের দ্বারা। একইভাবে রোজালিন্ড, সেও নির্বাসিত হয়েছে সেখানে, এবং এই যে অরল্যান্ডো, সেও বনে নির্বাসিত হয়েছে। এদের মনের অবস্থাকে বর্ণনা করার জন্য এই নাটকে আমিন নামের একটা ছোট ক্যারেক্টার, বেশ কিছু গান, আমিন নামক ছোট ক্যারেক্টারকে দিয়ে এই সঙ্গীত, যেটি আজকে আমাদের কবিতা লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, এই গানটি গাওয়া হয়। মূলত এই কবিতাটা হলো একটি সঙ্গীত। তাহলে নিশ্চয়ই তোমরা প্লটটা বুঝতে পেরেছো যে আসলে এই রাজ পরিবারের সদস্যগুলা তাদের বাড়িঘর থেকে নির্বাসিত হয়ে বনের মধ্যে, যেখানে আমাদের দেশের বন নেই, সেই বনে কিন্তু তীব্র শীতকালে তীব্র শীত থাকে এবং সেখানে কিন্তু তুষার জমে যায় গাছে গাছে শীতকালে। সেই প্রকৃতির যে
তীব্রতা, সেই তীব্রতা তাদের কাছে কেমন মনে হয়েছিল, তার তুলনায় এই যে বন্ধুজন, আপনজন, প্রিয় মানুষগুলো তাদের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করলো এবং তাদেরকে ব্যথিত করলো, এই তাদের যে বিশ্বাসঘাতকতা, তাদের এই দংশনটা প্রকৃতির দংশন থেকে অধিকতর গভীর, সেটি মূলত এই কবিতায় উপস্থাপন করা হয়েছে। কবি সেই বিষয়গুলো আলোচনা করেছে। নিশ্চয়ই ছাত্রছাত্রীরা তোমরা প্লটটি বুঝতে পেরেছো, যার কারণে কবিতাটাও বোঝা যাবে। এই কবিতা পড়ার জন্য আমি যথানিমে কিছু ওয়ার্ড মিনিং আগের মতোই করে রাখছি, তো আমরা ভিডিওটি পজ করে ওয়ার্ড মিনিংগুলো লিখে নিবে। ব্লো, বয়ে চলা, দাও মানে তুমি, তো দাও শব্দটি কবিতায় ব্যবহৃত হয়, যেটি মূলত ইউ শব্দ। আনকাইন্ড, নিষ্ঠুর। ইনগ্র্যাটিটিউড, অকৃতজ্ঞ। কিন, তীক্ষ্ণ। ব্রিথ, নিঃশ্বাস। রুড, কর্কশ। হলি, বন। ফেইনিং, ছলনাময়ী। ফলি, মূর্খতা বা গাধামি। ফ্রিজ, হিমায়িত করা। বিটার, তিক্ত বা তীব্র। নাই, নিকটবর্তী। ওয়ার্প, আকৃতি পরিবর্তন করে বিপদগামী করা। স্টিং, দংশন। শার্প, তীক্ষ্ণ বা ধারালো। রিমেম্বার, স্মরণ করা। আন্টো, দিকে। জলি, আনন্দদায়ক। দায়, তোমার, অর্থাৎ ইংরেজি ইয়োর শব্দ, যেটি কবিতায় হলে দায় ব্যবহৃত হয়। তোমাদের টেক্সটটি আমি যে নিয়ে এসেছি এটি হলো অ্যাজ ইউ লাইক ইট উইদিন ব্র্যাকেট সং, অর্থাৎ শেক্সপিয়ারের যে অ্যাজ ইউ লাইক ইট একটি কমেডি, সেই কমেডিতে একটি সং, যেটি ফরেস্ট অফ অর্ডেনে আমিন চরিত্রটি গেয়েছে। আর এটি তোমাদের টেক্সটে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ এই নামে আসে, এবং যেটি তোমাদের বইয়ের ইউনিট 4 লেসন 2তে আসে। এবং এই যে অ্যাজ ইউ লাইক ইটের এই সংটি, এটি রচিতকার উইলিয়াম শেক্সপিয়ার। সুতরাং তোমাদের বইয়ের লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ এই কবিতাটি যেটি স্থান পেয়েছে, এটির রচয়িতা উইলিয়াম শেক্সপিয়ার, যিনি হলেন বিশ্ববিখ্যাত নাট্যকার এবং কবি, যাকে বলা হচ্ছে ইংল্যান্ডের জাতীয় কবি এবং বার্ড অফ অ্যাভন। কবিতাটি শুরু হচ্ছে, তোমাদের সুবিধার্থে আমি বাংলা অনুবাদ লিখে দিয়েছি এবং তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলায়। ব্লো ব্লো দাও উইন্টার উইন্ড, বয়ে যাও শীতের বাতাস তুমি বয়ে যাও। ব্লো হলো বয়ে যাওয়া, প্রবাহিত হওয়া। উইন্টার উইন্ড, শীতের বাতাস। তাহলে দাও হলো ইউ, তুমি। কবিতায় ইউ শব্দটি দাও হিসাবে ব্যবহৃত হয়। তাহলে বয়ে যাও শীতের বাতাস তুমি বয়ে যাও। নেক্সট সেন্টেন্স, দাও আর্ট নট সো আনকাইন্ড, অতটা নির্দয় তুমি নও। দাও হলো, আগেই বলেছি যে এটি ইউ, তুমি। দাও আর্ট নট, মূলত এটুকের ইংলিশ ট্রান্সলেশন হলো ইউ আর নট সো আনকাইন্ড, এতটা নির্দয় অথবা নির্মম। সুতরাং দাও আর্ট নট সো আনকাইন্ড এর অর্থ হলো অতটা নির্দয় তুমি নও। অ্যাজ মেন্সেস ইনগ্র্যাটিটিউড, যতটা মানুষের অকৃতজ্ঞতা, অথবা যতটা নির্দয় মানুষের অকৃতজ্ঞতা। ইনগ্র্যাটিটিউড, অকৃতজ্ঞতা। তো আসলে মূলত এই তিনটি সেন্টেন্সে কবি ফরেস্ট অফ আর্ডেনে অর্থাৎ প্রকৃতির যে শীতের বাতাস, উইন্টার উইন্ড, সেই শীতের বাতাসকে কবিতায় কবি বলছে তুমি বয়ে যাও এবং তুমি অতটা নির্দয় নয়, মানুষের নির্মমতা বা অকৃতজ্ঞতার মতো নয়। অর্থাৎ এখানে কবি তুলনা করেছেন যে মানুষের যে নির্মমতা, মানুষের যে আরেক মানুষকে যে কষ্ট দেওয়া, সেই বিষয়টি প্রকৃতির যে বয়ে যাওয়া বা প্রকৃতির যে শীত, তার তুলনায় বেশি নির্দয় বা নির্মমতা, অর্থাৎ প্রকৃতির নির্মমতা থেকে মানুষের নির্মমতা অনেক বেশি, অনেক গভীর। দাই টুথ ইজ নট সো কিন, তোমার দাঁত অতটা ধারালো নয়। কিন হলো ধারালো। তো এখানে শীতের আবার দাঁত, মূলত এখানে শীতের যে তীব্রতা, সেই হার্শনেস, রুডনেস অফ উইন্টার উইন্ড, সেটা বুঝিয়েছে যে শীতের যে তীব্রতা সেটা অতটা ধারালো নয়, অতটা বেশি নয়। বিকজ দাও আর্ট নট সিন, কারণ তোমাকে দেখা যায় না। বিকজ দাও আর্ট মিন্স বিকজ ইউ আর, আমি আগেই বলেছি এটি হলো ওল্ড ইংলিশ, এই
দাওটা হলো কবিতায় হলো তুমি, আর আর্ট হলো ওই আর্ট হলো যেটিকে বলা হয় আর্ট শব্দটি অর্থে প্রাচীন ইংরেজিতে এটি ব্যবহৃত হলো। তাহলে বিকজ দাও আর্ট নট সিনকে যদি ইংলিশে ট্রান্সলেশন করা যায় বিকজ ইউ আর নট সিন, যেটিকে বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় কারণ তোমাকে দেখা যায় না। অর্থাৎ এই যে শীতের যে তীব্রতা আসলে সেটিকে তো অতটা অনুভব হয় না, তাকে অতটা তীব্র মনে হয় না, দেখা যায় না, সেই কথাটাই আসলে কবি এখানে বুঝিয়েছেন। অলদো দাই ব্রিথ বি রুড, যদিও তোমার নিঃশ্বাস কষ্টদায়ক। তো এখানে ব্রিথ, শীতের যে উইন্টার উইন্ডের ব্রিথটা কি, ব্রিথ হলো নিঃশ্বাস আর রুড হলো কষ্টদায়ক বা রূঢ়। তো এই শীতের বাতাসের তীব্রতা, এটি ব্রিথ বলতে নিঃশ্বাস বলতে কী বুঝেছে, অর্থাৎ শীতের যে তীব্রতা, শীতের যে কষ্ট সেটি কবি মূলত বোঝাইছে। আর দায় হলো তোমার, ইয়োর, ইংরেজিতে যেই শব্দটি ইয়োর সেটি কবিতায় দায় ব্যবহৃত হয়। তাহলে বাংলা করলে কি দাঁড়ালো, অলদো দাই ব্রিথ বি রুড, যদিও তোমার নিঃশ্বাস কষ্টদায়ক। এই ছিল আমাদের প্রথম স্ট্যাঞ্জা। নেক্সট স্ট্যাঞ্জা, হেই হো সিং হেই হো আনটু দ্য গ্রিন হোলি, হেই হো গে যাও হেই হো এই সবুজ বনানি তলে। এখানে দেখো গ্রিন হলি, গ্রিন হলো সবুজ, হলি হলো বনানি। এখানে গ্রিন হলি বলতে ফরেস্ট অফ আর্ডেন, যেই জায়গায় আসলে সকলে আশ্রয় নিয়েছে সেই জায়গাটা বোঝানো হচ্ছে। আর আনটু হলো দিকে, টুয়ার্ডস পানে। তাহলে এই হো অর্থাৎ এই যে ফরেস্ট অফ আর্ডেন, এই প্রকৃতিটা অত্যন্ত চমৎকার, এই জায়গায় বসে তারা আনন্দ উল্লাসে আছে, সুতরাং সঙ্গীত গাচ্ছে, হেই হো গেয়ে যাও হেই হো এই সবুজ বনানি তলে। অর্থাৎ প্রথম স্ট্যান্ডাটা যেমন একটু কষ্টদায়ক ছিল কবিতার, এই স্ট্যান্ডা কিন্তু প্রকৃতির যে আনন্দঘন পরিবেশ, প্রকৃতির সেটি কিন্তু এখানে বুঝিয়েছে। মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, অধিকাংশ বন্ধুত্ব হলো ভান। মোস্ট লাভিং মিয়ার ফলে, অধিকাংশ ভালোবাসাই হলো ছলনা এবং বোকামি। তো এখানে ফেইনিং যেটি বলতে ভান বা ছলনা বোঝায়, মিয়ার কথাটির অর্থ হলো অনলি, শুধুমাত্র, আর ফলি হলো বোকামি। তো মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং মোস্ট লাভিং মিয়ার ফলি, এটাকে বাংলা করলে দাঁড়ায় অধিকাংশ বন্ধুত্ব ভান অথবা ছলনা, অধিকাংশ ভালোবাসা নিছক বোকামি ছাড়া কিছুই না। দেন হেই হো দা হোলি, তাই গেয়ে যাও হেই হো এই বনানি তলে। এখানে হোলি কথাটি ওই ফরেস্ট অফ আর্ডেনকে, বনানিকে বুঝিয়েছে। দিস লাইফ ইজ মোস্ট জলি, জঙ্গলের এই জীবন শুধু আনন্দদায়ক। জলি হলো আনন্দদায়ক। ফরেস্ট অফ আর্ডেনে যে বনের প্রকৃতির মাঝে যে জীবন সেটি কিন্তু জয়াস। আর এই যে বন্ধুর যে ছলনা, বন্ধুত্ব, তার যে আপনজনেরা তারা তার সঙ্গে যে প্রতারণা করেছে সেইটিকে কিন্তু এই যে ফেইনিং বলেছে। নিকটজন যারা সেই রাজাকে দুঃখ দিয়েছে, ডিউক সিনিয়রকে, তার ভাই এই যে ডিউক ফ্রেডারিক তাকে কষ্ট দিয়েছে, সেই কষ্টে তিনি ব্যথাতুর হয়েছেন। সেই কারণেই কিন্তু এখানে কবি বুঝিয়েছে যে মানুষের যে ভালোবাসা সেটি হলো ভান বা ছলনা এবং সেটি হলো নিছক বোকামি। দিস লাইফ ইজ মোস্ট জলি, জঙ্গলের এই জীবন হলো আনন্দদায়ক। তাহলে এখানে মূলত জঙ্গলের জীবনটা, বনের জীবন যেটি, সেটি হলো প্রকৃতির মাঝের যে জীবন সেটি হলো আনন্দদায়ক, এবং মানুষেরা হলো অন্যদিকে, তারা হলো মানুষের যে ভালোবাসা সেটি রিয়েল না, সেটি হলো আনরিয়েল, সেটি হলো ছলনার এবং সেটি হলো বোকামি। আর প্রকৃতির যেটি সেটি হলো রিয়েল অন, এই কথাটি কিন্তু কবি এখানে বোঝাতে চেয়েছে। নেক্সট অ্যান্ড লাস্ট স্ট্যাঞ্জা, সেই যে স্ট্যাঞ্জা সেটি হলো ফ্রিজ ফ্রিজ দাও বিটার স্কাই, জমিয়ে দাও তিক্ত আকাশ, তুমি সব কিছু জমিয়ে দাও। এখানে এই যে শীতের যে আকাশ সেটাকে বিটার স্কাই বলা হয়েছে, তিক্ত, আর হলো ফ্রিজ জমিয়ে দেওয়া। যে শীতকালে, আমাদের দেশ নয় কিন্তু, শীতকালে সেই ফরেস্ট অফ আর্ডেন যেই জায়গাটা, সেখানে কিন্তু সেই বনে একেবারে সব কিছু জমে যায়, প্রচণ্ড তুষারপাত হয়, সেই কথা বলছে। ফ্রিজ ফ্রিজ জমিয়ে দাও, জমিয়ে দাও, দাও বিটার স্কাই,
তুমি তিক্ত আকাশ। দ্যাট ডোস্ট নট বাইট সো নাই, তোমার দংশন এত নিকট থেকে নয়। অ্যাজ বেনিফিটস ফর গড, যেমন বন্ধুর উপকার ভুলে যাওয়া। অর্থাৎ এখানে কবি তুলনা করছে বন্ধুরা উপকার ভুলে গিয়ে যে বেইমানি বা বিশ্বাসঘাতকতা করেছে তার যে দংশন বা তীব্রতা, সেটি প্রকৃতির শীতের যে তীব্রতায় প্রকৃতির যে দংশন তার থেকে অধিকতর বেশি বা গভীর। অর্থাৎ এই যে শীতকালে প্রকৃতি জমে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে, কিন্তু সেইটা কিন্তু অতটা কাছ থেকে নয়, অতটা তীব্র নয় ওর দংশনটা। কিন্তু এই যে বন্ধু উপকার ভুলে গিয়ে ক্ষতি করছে, উপকার মনে রাখছে না, এই যে দংশনটা মানুষের, সেটি কিন্তু গভীর ক্ষত তৈরি করছে। দো দাও দ্য ওয়াটার্স অফ, যদিও তুমি জলধারা হিমে বাঁধো। এখানে ওয়াটার্স হলো পানি, জলধারা, ওয়ার্ফ হলো এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করে বিপজ্জনক করা বা বিপদগামী করা। অর্থাৎ এই যে শীতের হাওয়া, উইন্টার উইন্ড, সে কী করছে, সেই যে পানিকে বরফে বা ওই তুষারে রূপান্তরিত করছে, যেটি মানুষের জন্য যেটি কষ্টদায়ক হচ্ছে। তো কী বলছে, দো দাও দ্য ওয়াটার্স অফ, যদিও তুমি পানিকে হিম তৈরি করো বা হিমে বাঁধো, যদিও তুমি জলধারা হিমে বাঁধো। দাই স্টিং ইজ নট সো শার্প, তোমার দংশন অত তীব্র নাকো। অর্থাৎ এই যে শীতের হাওয়া পানিকে হিমে তৈরি করছে, তারপরও তার যে কষ্ট, তার যে সাফারিং, সেটা অতটা তীব্র নয় যতটা এস ফ্রেন্ড রিমেম্বার্ড নট, যেমন বন্ধুর মনে না করার, যেমনটা বন্ধুরা ভুলে যায় তার উপকারের কথা এবং বিশ্বাসঘাতকতা করে, সেই তাদের চেয়েও তাদের মতো নয়। অর্থাৎ শীতের যে তীব্রতা, সেই শীতের তুষারের যে তীব্রতা, তার চেয়ে বেশি দংশন হলো মানুষের উপকারীর বন্ধুকে না মনে রাখা এবং এই যে উপকারীকে ক্ষতি করা এবং মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। হাই হো সিং হাই হো আনটু দ্য গ্রিন হোলি, গেয়ে যাও সবুজ বনানীতে গেয়ে যাও। অর্থাৎ ফরেস্ট অফ আর্ডেনে আনন্দেই তারা সময় কাটাচ্ছে। সেখানে ডেঞ্জার একমাত্র, যেহেতু তারা রাজপরিবার থেকে এসেছে, প্রকৃতির যে ডেঞ্জার সেটি তাদের কাছে মনে হচ্ছে যে সেখানে ঠান্ডা হিমেল হাওয়া এবং সেসব কিছুকে বরফে রূপান্তরিত করেছে সেই তীব্রতা। তবে এই তীব্রতার কাছেও এই তীব্রতা অতটা কষ্টকর না, এই তীব্রতাটাকেও হার মানিয়ে দিয়েছে তাদের প্রিয়জন, যে সেই আপন ভাই কর্তৃক তিনি এই যে নির্বাসিত হয়েছিলেন, তার ক্ষমতা কুক্ষিগত করেছে এবং সম্পদ কেড়ে নিয়েছে। এই যে প্রিয়জনের যে ব্যথা দেওয়া, সেই কষ্টটা অনেক বেশি তার কাছে। এখন আমরা সামারি শিখব। তো এই কবিতার ক্ষেত্রে তোমাদের দুটি প্রশ্ন হয়, যে কবিতাটি ইদার সামারি লিখতে দেয় অথবা তোমাদের থিম লিখতে দেয়। প্রথমে সামারি। ইট ইজ আ সং টেকেন ফ্রম অ্যাজ ইউ লাইক ইট বাই উইলিয়াম শেক্সপিয়ার। বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি কমেডি অ্যাজ ইউ লাইক ইট, এই নাটকটি থেকে মূলত এই যে কবিতা এটি নেওয়া হয়েছে এবং এই নাটকের একটি সঙ্গীত হলো এই কবিতাটি। ইন দিস সং দ্য রাইটার প্রেজেন্টস দ্য সাফারিংস অফ ফেক লাভ অ্যান্ড রিলেশনশিপ ইন হিউম্যান বিং। মূলত এই কবিতায় কপট ভালোবাসা এবং মানুষের যে নিষ্ঠুর আচরণ, সেটিকে এই কবিতায় কবি উপস্থাপন করেছে। হিয়ার দ্য পোয়েট আফোর্স দ্যাট হিউম্যান নেচার ইজ ভেরি ক্রুয়েলার দ্যান নেচার ইটসেলফ। এই কবিতায় কবি এটা বলার প্রয়াস পেয়েছে যে প্রকৃতির তুলনায় মানুষের যে নির্মমতাই, মানব প্রকৃতির নির্মমতা প্রকৃত অর্থে যে প্রকৃতি, সেই প্রকৃতির নিষ্ঠুরতার চেয়ে বেশি। He says that most of the people are suffering from the lack of true love. তিনি আরও বলেছেন যে অধিকাংশ মানুষ প্রকৃতভাবে ভালোবাসে না, তাদের ভালোবাসাটা হলো নকল। মোস্ট অফ দ্য ফ্রেন্ডশিপ অ্যান্ড লাভ অফ আওয়ার লাইফ আর ফলস। আমাদের জীবনের অধিকাংশ ভালোবাসা এবং বন্ধুত্ব হলো নকল, ফেক। In fact, the harshness of nature is not so cruel as the breach of trust and the betrayal of friends and relatives. তিনি আরও বলেছেন যে
প্রকৃত অর্থে এই যে মানুষের যে নির্মমতা, এইটা প্রকৃতির নির্মমতা এবং নিষ্ঠুরতাকেও হার মানিয়েছে। রেদার দ্য ভার্সু অফ নেচার ইজ পিওর, বরং তিনি প্রকৃতির যে ভালোবাসা সেটিকে, প্রকৃতির যে গুণ সেটাকে বিশুদ্ধ বলেছে, আর মানুষের যেটি সেটি হলো মেকি বা নকল। পরে থিম হলো মূল ভাব। তো যেই ভাবটিকে নিয়ে কবিতা লেখে, তো এই কবিতায় তো ওই মানুষের যে নিষ্ঠুরতা এবং নির্মমতা এবং বিট্রিয়াল, সেটা প্রকৃতির নির্মমতাকে হার মানিয়েছে, সেটি এই কবিতায় কবি কম্পেয়ার করেছে। দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য এক্সপোজিউর অফ আনগ্রেটফুল নেচার অফ হিউম্যান হার্ট। মানব হৃদয়ের, মানুষ চরিত্রের যে অকৃতজ্ঞতা, যে বিশ্বাসঘাতকতা, সেই বিষয়টি কবিতায় মূল ভাব হিসাবে কবি উল্লেখ করেছেন। দ্য ফোর্সেস অফ নেচার সাচ অ্যাজ উইন্টার উইন্ড অ্যান্ড ফ্রস্টি স্কাই কজেস গ্রেট সাফারিংস টু ম্যানকাইন্ড। প্রকৃতির যে শক্তিগুলো, যেমন শীতের ঝোড়ো হওয়া অথবা সেই আমাদের যে তুষারপাত, সেইটি কিন্তু শীতের যে ভোগান্তি, সেটি মানুষের জন্য যথেষ্ট ভোগান্তি করে। বাট দ্য ইনগ্রাটিটিউড অফ ফ্রেন্ডস অ্যান্ড লাভার্স ক্রিয়েটস গ্রেটার গ্রিফ অ্যান্ড অ্যাঙ্গুইশ ডিউ টু ইটস এ শেয়ার পারসেপ্টিবিলিটি। কিন্তু এই প্রকৃতির যে তীব্রতা, সেই তীব্রতাকে হার মানিয়ে দিয়েছে। তার তুলনায় বেশি মানুষ উপলব্ধ করে হলেও বন্ধুদের যে অকৃতজ্ঞতা এবং বন্ধুরা মানুষকে যে দুঃখ কষ্ট বেদনা দেয়, এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করে, এইটার উপলব্ধি শীতের তীব্রতা বা প্রকৃতির তীব্রতা থেকে অনেক বেশি। The nature is harsh sometimes, but harsher is the sting of betrayal attitude in man that bites bitterly, fading the intensity of winter. শীতের সকল তীব্রতাকে হার মানিয়ে মানুষের যে বিশ্বাসঘাতকতা, সেইটি যে বেদনা, সেইটি ছাপিয়ে যায় সব কিছুকে। শীতের যে কষ্ট, যে বেদনা, সেটিকে হার মানায় মানুষের নির্মমতা এবং বিশ্বাসঘাতকতার যে বেদনা, সেটি মানুষের গভীরে, মানুষের অন্তরের গভীরে দৃঢ় ক্ষত তৈরি করে। এই ছিল আমাদের কবিতার যে থিম। তোমরা চেষ্টা করবে, তোমাদের টেক্সট বইয়ে কিন্তু একটি ইন্ট্রোর শুরুতেই থিমের ব্যাপারে একটু রাইটিংস আছে, সেটি মিলিয়ে তোমরা উপস্থাপন করতে পারো। Thank you. That is all for today. See you again in the next class. Thank you very much.